আজকে যে চ্যাপ্টারটার এমসিকিউটা করবো সেটা হচ্ছে পরমাণুর গঠন মানে অ্যাটমিক স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বেশ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। আমি সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের টাইপগুলো এখানে মার্ক করে রেখেছি। 40টা কোশ্চেনের মধ্যে অলমোস্ট 20 কোশ্চেন এখানেই করা হয়ে যাবে। খুব বেশি লেন্দি কোশ্চেন নয়, মানে যেটা ওই আমাদের আগের চ্যাপ্টারের ক্ষেত্রে হচ্ছিল, কিছু কিছু অ্যান্সার আমাদের লেন্দি যাচ্ছিল, অত লেন্দি যাবে না, জাস্ট কিছু সিম্পল কনসেপ্টের উপর সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনটা যেটা বলেছে, ইনক্রিজিং অর্ডার অফ ই বাই এম মানে চার্জ বাই মাস রেশিও ফর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আলফা পার্টিকেল। প্রত্যেকটা সম্বন্ধেই আমরা আগে পড়েছি। তাহলে আমি ই বাই এম রেশিও বলেছে, চার্জের কথাটা তো আমরা জানি, মাসের কথাটা আমরা যদি বলি 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে, মাস অফ ইলেকট্রন সব থেকে কম, যখন অ্যাটমিক মাস পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, প্রথম ক্লাসেও বলেছিলাম। তারপরে আসছে মাস অফ প্রোটন, মাস অফ প্রোটনটা অলমোস্ট ইকুয়াল টু মাস অফ নিউট্রন হয়, যদিও নিউট্রনের মাসটা প্রোটনের থেকে একটু বেশি, এবং সব থেকে মাস হবে আলফা পার্টিকেলের বেশি। কেন আলফা পার্টিকেলের বেশি হবে? আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম 2+ পার্টিকেলের ফ্লো। তাহলে হিলিয়াম 2+, তাহলে হিলিয়াম ট্রে এখানে কি আছে? এখানে দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে, রাইট? তাহলে দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন, ইলেকট্রন দুটো তো বেরিয়ে গেছে, যদি ইলেকট্রনের মাসকে আমরা এমনিও নিই না নগণ্য বলে। তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রনের মাস মিলে আলফা পার্টিকেল তৈরি করছে। দিস ইজ ইয়োর আলফা পার্টিকেল, জানিসই। তাহলে অবশ্যই আলফা পার্টিকেলের মাস সিঙ্গেল একটা প্রোটন বা সিঙ্গেল একটা নিউট্রনের থেকে বেশি হবে। আর একটা জিনিস আমরা কি জানি, ইলেকট্রনের মাস প্রোটনের মাসের তুলনায় কত ভাগ কম হয়? 1836 গুণ, মানে 1836 ভাগে ছোট হয়, রাইট? তাহলে প্রোটনের মাস যদি 1 হয়, ইলেকট্রনের মাস হবে 1/1836। প্রোটনের মাস যদি এক্স হয়, ইলেকট্রনের মাস হবে x/1836। এটা আমি বলতে চাইছি, ঠিক আছে? এবার দেখ, এবার আমরা যদি ই বাই এম রেশিও বার করার চেষ্টা করি প্রত্যেকের ক্ষেত্রে, এই সংখ্যাটাকে আমি সাইডে নিয়ে চলে যাই, কারণ এই নিচের লাইনে লিখবো। তাহলে যদি আমি চার্জ বাই মাস রেশিও প্রত্যেকের জন্য বার করার চেষ্টা করি, এবার আমি কি বার করব? ই বাই এম রেশিও। প্রথমে আমি নিউট্রনের কেসটা বলি। নিউট্রনের জন্য আমি যদি বলি, নিউট্রনের চার্জ কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0, নিউট্রাল। তাহলে নিউট্রনের ক্ষেত্রে ই বাই এম কত আসবে? নিউট্রনের 0 আসবে, মাস যাই হোক না কেন 0 বাই সামথিং। তাহলে নিউট্রনের জন্য বলতে পারি নিউট্রনের চার্জ বাই মাস হচ্ছে 0। নিউট্রনের পর আমি প্রোটনের কথা বলি। প্রোটনের আমরা এখানে মডিউলাস বা মড ভ্যালুটা নেবো, নেগেটিভ পজিটিভ নিচ্ছি না। প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হচ্ছে 1। প্রোটনের মাস যদি আমি 1 ধরি, কারণ ইলেকট্রনটাকে 1 ধরবো, ইলেকট্রনটা প্রোটনের মাসের কত ভাগ ছোট সেই ধরে ক্যালকুলেট করবো, ঠিক আছে? এক্স ধরলেও হতো, সেটা কোনো ব্যাপার না। চার্জ হচ্ছে 1, মাস হচ্ছে 1, রাইট? তাহলে 1/1 দাঁড়ালো ই বাই এমটা। তাহলে প্রোটনের ক্ষেত্রে ই বাই এমটা কত দাঁড়ালো? 1/1। আমি 1 ধরছি, এটাকে আমি এক্সও বলতে পারতাম, বা প্রোটনের অরিজিনাল মাস সেটাও বসাতে পারতাম। কেন 1 ধরলাম? আমার একটু বাদে ক্যালকুলেশনে সুবিধা হবে। এরপরে আমরা কার ক্যালকুলেট করে নিতে পারি? এরপর আমি যদি ইলেকট্রনের ক্যালকুলেট করি, ইলেকট্রনের ই কত? ইলেকট্রনের চার্জও -1, মানে 1 ধরলাম। তাহলে ই বাই এম কত হবে? ইলেকট্রনের চার্জ 1, প্রোটনের মাস যদি এক্স হয়, ইলেকট্রনের মাস x/1836। এটাকেই সুবিধা করব বলে, ওটাকে যদি 1 হয়, প্রোটনের মাস যদি 1 ধরে নিই, আমরা 1 ইউনিট ধরি, তাহলে এটা হবে 1836। তাহলে এটা ভাগ হয়ে কত চলে আসছে? মানে উপরে উঠে 1836 আসছে। অ্যান্ড লাস্টলি আমার কি আছে? এইটাকে ধর আমি একটু সাইডে নিয়ে নিই, যদি এখানটায় নিয়ে নিই, তাহলে আলফা পার্টিকেলটা পাশে ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে আলফা পার্টিকেলের জন্য আমরা কি বলতে পারবো? আলফা পার্টিকেলের চার্জ দেখ +2, মাস কটা প্রোটনের সমান? মাস হচ্ছে দুটো প্রোটন দুটো নিউট্রন। তাহলে এটার ই বাই এমটা আসবে 2/4, দ্যাট মিনস আলটিমেটলি হাফ আসবে। তাহলে সব থেকে বেশি কার এলো? সব থেকে বেশি হলো ইলেকট্রন। আমাকে সাজাতে কিভাবে বলেছে? আমাকে সাজাতে বলেছে ইনক্রিজিং অর্ডারে। ইনক্রিজিং মানে কম থেকে বেশির দিকে। সব থেকে কম কার এসেছিল? নিউট্রন, কারণ 0। তারপরে আলফা পার্টিকেলের দেখ হাফ, মানে 0.5। তারপরে কে? প্রোটন 1, এবং সবার শেষে কে? ইলেকট্রন। আলফা, প্রোটন, ইলেকট্রন, ইনক্রিজিং অর্ডারে সাজালে এটা। আশা করি বোঝাতে পেরেছি। প্রোটনের মাসটাকে আমি 1 ইউনিট ধরে নিয়েছিলাম, ঠিক আছে? প্রোটনের মাস যদি আমি 1 ইউনিট ধরে নিই, ওর যারই ভ্যালু হোক না কেন, আলফা পার্টিকেলের মাসটা প্রোটনের মাসের থেকে 4 গুণ বেশি, ওই জন্য 1 ইউনিট ধরে নিয়েছিলাম। আর ইলেকট্রনটা তাহলে সুবিধা হলো, ইলেকট্রনের মাস আমরা জানি প্রোটনের মাসের 1836 ভাগ, তাহলে 1/1836 করে দিলাম, এভাবেও হয়ে গেল বিষয়টা, ঠিক আছে? নেক্সট বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রনিক ট্রানজিশন ইন হাইড্রোজেন অ্যাটম এমিটস হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এনার্জি? তাহলে যে এনার্জি লেভেল দুটোর মধ্যে গ্যাপ সব থেকে বেশি, সেটখানেই হাইয়েস্ট হবে। তাহলে 4, 3 আছে, 6 পর্যন্ত আছে। কোথা থেকে সব থেকে লোয়েস্ট কত আছে? 2। তাহলে 2 থেকে 6 অবধি যদি আমি এনার্জি গ্যাপটাকে ড্র করার চেষ্টা করি, তাহলে 2 নম্বর কোশ্চেন। তাহলে আমরা কি জানি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে যত হায়ার কোয়ান্টাম নাম্বারের দিকে যাব, তত আমার এনার্জি বাড়তে থাকে। তবে করসপন্ডিং এনার্জি গ্যাপগুলো কমে। মানে 1 থেকে 2 এর মধ্যে যতটা এনার্জি গ্যাপ, 1 আর 2 এর মধ্যে, 1 আর 2 এর মধ্যে যতটা এনার্জি গ্যাপ থাকবে, 1 আর 2 এর মধ্যে যতটা এনার্জি গ্যাপ, 2 আর 3 এর মধ্যে এনার্জি গ্যাপটা কমে আসবে। 3 আর 4 এর মধ্যে এনার্জি গ্যাপটা আরো কমে আসবে। 4 আর 5 এর মধ্যে এনার্জি গ্যাপটা আরো কমে আসবে।
5 আর 6 এর মধ্যে এনার্জি গ্যাপটা আরো কমে আসবে, ঠিক আছে, এটা আমি বলতে চাইলাম। কিন্তু এনার্জিটা কন্টিনিউয়াসলি বেড়েছে। এখানে যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস টু আমি যখন 1 2 3 4 করে উপরের দিকে যাচ্ছি, তত এনার্জি গ্যাপ, এনার্জিটা আমার বাড়ছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু এটা 1 2 3 4, এটা 5, এটা 6 করে যত যাবো এদের মধ্যে এনার্জি গ্যাপ কমে। এবার অপশনগুলো ট্রাই করি। 4 টু 3 জাম্প, তাহলে এটা 4 টু 3 জাম্প, অপশন 1। অপশন বি, এ 3 টু 2 জাম্প, 3 টু 2 জাম্প, অপশন বি। এটা এ অপশন, এটা বি অপশন। দেন সি অপশন 5 টু 4, 5 to 4, this is your option C. অপশন ডি 6 to 5, এটা অপশন ডি। তাহলে বুঝতে পারছি সব থেকে লার্জার গ্যাপ হচ্ছে বি তে, ছবি দেখেই বোঝা যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হবে? বি। এবং এটাখানে জায়গা এখানে বেশি খাচ্ছে, এটাকে আমি একটু তুলে নিয়ে এখানে নিয়ে চলে আসি, বাস। তাহলে এটা হচ্ছে গল্প। যদি 2 to 1 থাকতো তাহলে 2 to 1টা সব থেকে বেশি হতো, সেটা তো নেই। আমার আছে কোনটা? আমার 3 to 2 আছে, তাহলে এটাই আমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। 3 নম্বর, if the kinetic energy of moving proton increased by 9 times, then de Broglie wavelength increases by what factor? তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথে কাইনেটিক এনার্জি সম্পর্কটা জানিস, আমি আর ডিরাইভ করে দেখাবো না। ডি ব্রগলি যেই ক্লাসে পড়িয়েছি অ্যাটমিক স্ট্রাকচারে, সেটা দেখবি, সেখানে এক্সপ্লেন করা আছে। তাহলে আমরা জানি রুট আন্ডার এইচ আপন টোয়াইস এম ই, ই ফর কাইনেটিক এনার্জি, ঠিক আছে। নতুন ক্ষেত্রে কি বলেছে? ল্যামডা ড্যাশ, যে ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটাকে কত বাড়ানো হয়েছে? কাইনেটিক এনার্জিটাকে 9 টাইমসে ইনক্রিজ করা হয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি 9 টাইমসে ইনক্রিজ করবো, তাহলে এইচ আপন রুট আন্ডার, তাহলে নতুন কন্ডিশনে কি বলেছে? নতুন যে এনার্জিটা সেটা হচ্ছে পুরনো এনার্জির 9 টাইমস। তাহলে এখানে টোয়াইস এম ই ড্যাশ লিখলাম, ঠিক আছে। টোয়াইস এম ই ড্যাশ মানে এখানে আমি লিখবো এইচ আন্ডার রুট আপন টোয়াইস এম 9 ই, তাই তো, টোয়াইস এম 9 ই লিখবো। তাহলে এখান থেকে পরের লাইনে আমি একটা পরের লাইন এখান থেকে লিখছি, ধর ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/3 বেরিয়ে এলো ইন্টু এইচ আপন রুট আন্ডার টোয়াইস এম ই, দ্যাট মিনস ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 1/3 ল্যামডা। তাহলে ল্যামডা ড্যাশটা আগের ল্যামডার 1/3 ভাগ হয়ে যাবে। তাহলে আসলে 3 টাইমসে কমেছে। তা যেহেতু কত টাইমসে বাড়বে বলেছে, দেখ ইনক্রিজড বাই বলেছে, এখানে ট্রিকটা এখানে ইনক্রিজড বাই, তুই দেখছিস 1/3 টাইম হয়ে যাচ্ছে, মানে ডিক্রিজ হচ্ছে। তাহলে কোশ্চেনে তাও ইনক্রিজ কেন বলছে? তাই কোশ্চেনে দেখ ইনক্রিজড বাই, তাহলে বলতে হলে আমি কি বলবো? ইনক্রিজড বাই 1/3 টাইম। তাহলে 1/3 ভাগে ইনক্রিজ করেছে মানে 3 ভাগে কমে গেছে, মিনিংটা এটাই। আচ্ছা, দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট, এটা তোদের প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিজেই এরকম টাইপের কোশ্চেন খুব পড়তো, ঠিক আছে। সো এরকম টাইপের কোশ্চেন এখনো পড়তে পারে। তাহলে আমরা কি করে ম্যাগনেটিক মোমেন্ট দেখবো? যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো, সেখানে আমরা একটা ফর্মুলা লাগাতাম বোর ম্যাগনেটন দিয়ে, সেগুলো সবই শিখিয়েছি, আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি। আয়রন ব্র্যাকেটে এরকম করে 3 লেখা মানে এটা বলতে চাইছে আসলে আয়রন 3+ আয়ন। আয়রন 3+ আয়ন মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? আর্গন দেন হয় 3d5। কিভাবে হয় শিখিয়েছি, আমি এখানে জাস্ট লিখে দিলাম। 3d5 মানে ডি এর যে 5টা অরবিটাল, সেখানে 1টা 2টো 3টে 4টে 5টা ইলেকট্রন, তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হলে ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি? রুট আন্ডার n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। তাহলে এখানে ক্যালকুলেশন আসবে 5 ইন্টু 5+2 বোর ম্যাগনেটন। তাহলে 5 7 35, তাহলে 5 ইন্টু 7 আকারেই রাখছি আমি, কেন? একটু পরে সুবিধাটা পাবো। 5 ইন্টু 7 বোর ম্যাগনেটন, ঠিক আছে, এটাকে আমি সাইডে নিয়ে নিই, বেশ। 5 ইন্টু 7 বোর ম্যাগনেটন এলো। এবার আরেকটা আয়ন কি দিয়েছে? কোবাল্ট 2, মানে কোবাল্ট 2+। কোবাল্ট 2+, তাহলে কোবাল্ট 2+ মানে কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তাহলে কোবাল্ট 27। তাহলে 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এটা হয়ে গেল 3d7। তাহলে d7 সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? এইটাকেই আমি কপি পেস্ট করি, কারণ এখানে 5টা তো আমার হুন্ডসের প্রিন্সিপাল মেনটেন করে তো 5টা আমার হলো, হুন্ডের প্রিন্সিপাল মেনটেন করে আমার 5টা তো হলো, আর দুটো এক্সট্রা আসবে, তাই না? ডাউন স্পিনে দুটো আসবে। তাহলে এখন আনপেয়ার্ড ইলেকট্রন 3টে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যদি 3টে হয়, এর জন্য মিউ ক্যালকুলেশনে কি হবে? রুট আন্ডার n ইন্টু n+2, দ্যাট মিনস 3 ইন্টু 3+2, 3 ইন্টু 3+2 রুট আন্ডার বোর ম্যাগনেটন, দ্যাট মিনস 3 ইন্টু 5 বোর ম্যাগনেটন। এবার এদের দুজনের মধ্যে অনুপাত বার করতে দিয়েছে প্রবাবলি, তাই না? তাহলে অনুপাত কার কার করতে দিয়েছে? আয়রন 3 কোবাল্ট 2। তাহলে এদের বোর ম্যাগনেটনের তুলনা করলে একজনের আসছে 5 ইন্টু 7 আর একজনের আসছে 3 ইন্টু 5। তাহলে বেসিক্যালি
√7:√3, যে অপশনে থাকবে সেটা √7:√3, অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, এভাবে করতে হবে। 5 নম্বর কোশ্চেনের দিকে যাই। 5 নম্বর কোশ্চেন কি বলছে, লেজার সোর্স এমিটস রেড লাইট অফ ওয়েভলেন্থ 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটারের ওয়েভলেন্থ ফায়ার করছে। সোর্সের পাওয়ার বলে দিয়েছে, দ্য নাম্বার অফ ফোটনস এমিটেড। তাহলে নাম্বার অফ ফোটনস এমিটেড আমরা কি করে বার করব? নাম্বার অফ ফোটনস এমিটেড, দ্যাট মিনস টোটাল এনার্জি, টোটাল যতটা এনার্জি এমিট হচ্ছে ডিভাইডেড বাই এনার্জি ইন আ ফোটন। একটা ফোটনের কত এনার্জি ডিভাইডেড বাই টোটাল এনার্জি, টোটাল এনার্জি আসছে 100 জুল, আর একটা ফোটন এনার্জি হচ্ছে 10 জুল। এটা ওভাবেই আমি ক্লাসে বলেছিলাম। তাহলে ফোটন কটা এলো? 10টা ফোটন। তাহলে 10টা ফোটনে প্রত্যেকটার মধ্যে যদি 10 জুল এনার্জি থাকে, তাহলে টোটালে 100 জুল এনার্জি আসবে। তাহলে টোটাল এনার্জি ডিভাইডেড বাই এনার্জি ইন আ সিঙ্গেল ফোটন, তাহলেই নাম্বার অফ ফোটন বেরিয়ে চলে আসবে। তাহলে আগে সিঙ্গেল ফোটনের এনার্জিটা বার করি। ল্যামডা 700 ন্যানোমিটার বলেছে, তাহলে আমরা প্ল্যাঙ্কসের থিওরি লাগিয়ে প্রতিটা ইন্ডিভিজুয়াল ফোটনে কতটা এনার্জি আমরা বার করতে পারবো? অবশ্যই পারবো। তো প্ল্যাঙ্কসের থিওরি অনুযায়ী প্রতিটা ইন্ডিভিজুয়াল ফোটনের এনার্জি ফর্মুলা কি? ল্যামডা ইকুয়াল টু hc বাই ল্যামডা দিয়ে যেহেতু ফর্মুলা, ওটা hc বাই ল্যামডা হবে। এবার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু 6.626 ইন্টু 10⁻34, এটা জুল সেকেন্ড। লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে জুল সেকেন্ড আর মিটার পার সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড কাটলো, তাহলে উপরে মিটার আর জুল পড়ে থাকলো। নিচে 700 ন্যানোমিটার, তাহলে 700 ইন্টু 10⁻⁻9 মিটার, তাহলে মিটারও কেটে গেল, তাহলে এখান থেকে শুধু জুল বেরিয়ে থাকবে। এটা ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে আমার আগে থেকে ক্যালকুলেট করা আছে, তোরা তো পরীক্ষায় ক্যালকুলেটর পাবি। 2.83 ইন্টু 10⁻⁻19 জুল পেলি, রাইট। এবার বলেছে পাওয়ার, এইদিকে তাকাতে হবে। তাহলে টোটাল এনার্জিটা তো জানি না, এনার্জি ইন ইচ ফোটন পেয়ে গেলাম, এনার্জি ইন আ ফোটন পেলাম, কিন্তু টোটাল পাওয়ার বলেছে 1 ওয়াট। তাহলে পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটা কিন্তু জুল সেকেন্ড, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে জুল সেকেন্ড। তাহলে পাওয়ার মানে হচ্ছে কতটা এনার্জি আসছে পার সেকেন্ডে, তাই না? তাহলে তোকে যেটা বলেছে 1 ওয়াট, 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে 1 জুল করে এনার্জি আসছে, দ্যাট ইজ ইয়োর প্রতি সেকেন্ডে টোটাল এনার্জি কত? 1 জুল। এবং জানতে চাইছে নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে টোটাল এনার্জি কত আসছে? 1 জুল। তাহলে পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন কতগুলো হবে? পার সেকেন্ডে নাম্বার অফ ফোটন হবে টোটাল এনার্জি 1 জুল ডিভাইডেড বাই 2.83 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা বেসিক্যালি ফর্মুলা হচ্ছে জুল সেকেন্ড ইনভার্স, আর এটা হচ্ছে শুধু জুল। তাহলে এখান থেকে ফর্মুলা বেরিয়ে আসবে এতগুলো ফোটন পার সেকেন্ড, রাইট। তাহলে এটা দিয়ে এটাকে তুই যদি ডিভাইড করে দিস, ভ্যালু আসবে 3.52 ইন্টু 10⁻18 সেকেন্ড ইনভার্স। তাহলে এটা ফ্রিকোয়েন্সি ভাবিস না, এটার মানে হচ্ছে এতগুলো ফোটন, এত ফোটনস পার সেকেন্ড। ঠিক আছে, এতগুলো ফোটন পার সেকেন্ডে এমিট হচ্ছে। তো 3.52 ইন্টু 10⁻18, 3.52 ইন্টু 10⁻18, এই জন্য সেকেন্ড ইনভার্স দেওয়া আছে। নয়তো সেকেন্ড ইনভার্স দেখে এটাকে ফ্রিকোয়েন্সি, মানে বেসিক্যালি ফ্রিকোয়েন্সি তুই যদি ভাবিস ইউনিট টাইমে কতগুলো অসিলেশন হচ্ছে, এখানেও সেরকম ইউনিট টাইমে কতগুলো ফোটন আসছে। তাহলে এটা ফোটনের ফ্রিকোয়েন্সি, মানে ফোটনের ফ্রিকোয়েন্সি মানে ফোটনের যে ওয়েভের মতো কাঁপছে সেটা নয়, প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন আসছে। তাহলে ফোটন আসার ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফোটন প্রতি সেকেন্ডে এতগুলো, পরের সেকেন্ডে অতগুলো, তাহলে এতগুলো করে ফোটন প্রতি সেকেন্ডে আসছে, দ্যাট ইজ ইউর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, যেমন ধর আমি কথার কথা বললাম, দিনে তুই 4 বার খাস, তাহলে প্রতি দিন 4 বার খাচ্ছিস, তাহলে 4 বার খাচ্ছিস প্রতিদিনে, তাহলে এটাই হচ্ছে তোর খাবার খাওয়ার ফ্রিকোয়েন্সি। এটাই বলতে চাইছি আর কি, ফ্রিকোয়েন্সি মানে এই জিনিসটা। আচ্ছা, নাম্বার অফ নোডাল প্লেনস, নোডাল প্লেনস বলেছে মানে অ্যাঙ্গুলার নোড 3p। অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে এল, এল এর নোড, অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা এল যদি হয়, তাহলে নোডাল প্লেন পি এর এল ভ্যালু হচ্ছে 1, তাহলে নোডাল প্লেন হচ্ছে 1, এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। যদি বলতো রেডিয়াল নোড, তাহলে রেডিয়াল নোড হলে n মাইনাস এল মাইনাস 1, দ্যাট মিনস 3 মাইনাস 1 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে রেডিয়াল নোড আসতো একটা, তাহলে একটা রেডিয়াল নোড, একটা নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড, তাহলে টোটাল নোড হতো দুটো। তাহলে এই তিনটে কোশ্চেনই বলে দিলাম, তিনটেই হতে পারতো। এক্ষেত্রে পার্টিকুলারলি নোডাল প্লেন জানতে চেয়েছে, তাই এটা। ঠিক আছে, যদি রেডিয়াল নোড জানতে চাইতো তাতেও 1 হতো, যদি টোটাল নোড জানতে চাইতো তাহলে 2 হতো। বেশ, সবটাই বলে দিলাম, নোটসের কোশ্চেনও আসতে পারে। নেক্সট, দ্য নাম্বার, দ্য ওয়েভ নাম্বার অফ ফাস্ট বামার লাইন ইন হাইড্রোজেন স্পেকট্রাম বলেছে এত সেন্টিমিটার ইনভার্স। দ্য ওয়েভ নাম্বার মানে নিউ বাড়ি তোর কাছে জানতে চেয়েছে অফ দ্য ফাস্ট বামার লাইন ইন দ্য স্পেকট্রাম অফ লিথিয়াম 2+ আয়নের জন্য কি হবে, তোকে এটা জানতে চেয়েছে। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। কি করে এটা ক্যালকুলেট করব? প্রথমে আমাকে কি বলে দিয়েছে দেখি, এত বলে দিয়েছে ওয়েভ নাম্বার, কিসের জন্য? ফার্স্ট বামার লাইন। কত দাগের কোশ্চেন? 8-এর কোশ্চেন, রাইট। 8-এর কোশ্চেনের জন্য আমরা কি করতে পারি, যে ফার্স্ট বামার লাইন বলেছে, তাহলে হাইড্রোজেন স্পেকট্রার জন্য বলেছে, তাহলে আমার মেন ফর্মুলাটা আমি একবার লিখে নিই, যদি তোরা ভুলে গিয়ে থাকিস। তাহলে আমার মেন ফর্মুলা কি এখানে? মেন ফর্মুলা হচ্ছে নিউ বার ইকুয়াল টু আর ইন্টু
1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই টার্মে অলওয়েজ মনে রাখতে বলেছি, কারণ হাইড্রোজেনের জন্য জেড স্কোয়ারটা ভুলে গেলে যা হচ্ছে না, কারণ 1 স্কোয়ার, বাকিদের জন্য কি করবি, যেটা এখানে ইউজ করতে হচ্ছে। এবার প্রথম কোশ্চেনে বলেছে ফার্স্ট বামার লাইন বলেছে, তাই না, ফার্স্ট বামার লাইন। তাহলে ফার্স্ট বামার লাইন মানে বামার সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালুটা হয় 2, আর ফার্স্ট লাইন বলেছে মানে প্রথম জাম্পটা n2 এর ভ্যালুটা হবে 3, তাহলে 3 to 2 জাম্পের কথাটা বলতে চেয়েছে। যেহেতু হাইড্রোজেন অ্যাটমের জন্য বলেছে তাই জেড এর ভ্যালুটা আমি 1 বসিয়ে দিলাম, তাহলে 1 স্কোয়ার। তাহলে নিউ বার ফর আমার যেটা হাইড্রোজেনের জন্য বলেছে ভ্যালুটা বলে রেখেছে, দেখ এই ফার্স্ট বামার লাইনের জন্য 15,200 সেন্টিমিটার ইনভার্স। তাহলে 15,200 সেন্টিমিটার ইনভার্স আমি এখানে বসিয়ে দিলাম, ইন্টু আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। এখান থেকে আসলে রিডবার কনস্ট্যান্ট আর এর ভ্যালুটা বেরিয়ে আসবে। ইভেন তো তুই রিডবার কনস্ট্যান্টের ভ্যালুটা জানিস, তাও এই পার্টিকুলার ইকুয়েশনে 109,440 সেন্টিমিটার ইনভার্স বেরিয়ে আসবে, যেটা 109,678 এর কাছাকাছি, কিন্তু এক্স্যাক্টলি ওটা নয়। এই কারণে তুই সেকেন্ড ভ্যালুটা বার করার সময় ডাইরেক্ট আর এর ভ্যালুটা বসাবি না, এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিবি এই পার্টিকুলার কোশ্চেনটাই আর এর ভ্যালু কত আসছে, না হয় অপশন ম্যাচ করবে না। এবার লিথিয়াম 2+ এর জন্য ফার্স্ট বামার লাইন বার করতে দিয়েছে। তাহলে লিথিয়াম 2+ এর জন্য ফার্স্ট বামার লাইন কি হবে, নিউ বার লিথিয়াম 2+ এর জন্য বার করছিস, ঠিক আছে। তাহলে নিউ বার এই লিথিয়াম 2+ এর ফার্স্ট বামার লাইন কত হবে, 109,440 বসিয়ে দিলি, 1/1 স্কোয়ার মানে 1/2 স্কোয়ার মাইনাস ফার্স্ট লাইন যেহেতু 1/3 স্কোয়ার। লিথিয়ামের জন্যই বলেছে না, ভুল লিখলাম, হ্যাঁ লিথিয়াম। তো লিথিয়াম 3 নম্বর এলিমেন্ট মানে z = 3, তাহলে এখানে 3 স্কোয়ার, এটাই হচ্ছে ব্যাপার। টোটালটা ক্যালকুলেট করবি, টোটালটা ক্যালকুলেট করে বেরিয়ে আসবে 136800 সেন্টিমিটার ইনভার্স। আমার ক্যালকুলেশন করা ছিল বলে আমি ডাইরেক্ট বললাম, বাকি তুই ক্যালকুলেটারে বসিয়ে নিবি, দেখবি এটাই আসবে, আমি ক্যালকুলেটারে বসিয়েই দেখেছি, ঠিক আছে। 13 এটা মানে এমন নয় যে এর পিছনে যে সলভটা দেওয়া রয়েছে, সলভ এটা দেওয়া রয়েছে বলে আমি এটা বসিয়ে দিয়েছি ডাইরেক্ট, সেটা নয়। আমি প্রতিটা কোশ্চেন এখানে যেগুলো আমি বলছি আমার কাছে ক্যালকুলেট করা রয়েছে, প্রতিটা কোশ্চেন এই ভ্যালুগুলো এগুলো সমস্তগুলো আমি নিজে ক্যালকুলেটারে একবার করে দেখেছি। কারণ বিভিন্ন বইয়ে যেটা দেখা যায় ওরা নিজেদের মতো ক্যালকুলেট করে দিলেও অনেক ক্ষেত্রে ভুল থেকে যায় ক্যালকুলেশনে, ঠিক আছে, অনেক বই ভুল থেকে যায়, কারণ মানুষই তো টাইপ করছে, হিউম্যান এরর হয়। সো নিজে একবার ক্যালকুলেট করে দেখা বেটার। সো এখানে ক্যালকুলেট করে আমি দেখেছি, তো ভ্যালুগুলো নিয়ে চিন্তা নেই। তাহলে ডাটের কোশ্চেন এরকম টাইপের কোশ্চেনে দিতে পারে। আচ্ছা 10 নাম্বার বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান অ্যাকোমোডেট ইন দ্য এম সেল। তাহলে এটাকে নিয়ে আমরা একটু সাইডে ভালো করে আলোচনা করি, এই সাইডটাতেই আলোচনা করে দেবো। তাহলে দাঁড়া এটাকে আমি একটু সেপারেশনটা করে দিয়ে দিই দুজনের মধ্যে, সেপারেশন লাইনটা টেনে দিই, দাঁড়া, বাস সেপারেশন লাইন টানা হয়ে গেল। এবার এখানটায় ক্যালকুলেট করি আমরা, কতর কোশ্চেনটা, 10-এর কোশ্চেন, এটা জানা কোশ্চেন, জাস্ট একটু অন্যরকম করে সাজিয়ে দিয়েছে, তাই জন্য তোর যদি প্রবলেম লাগে। তাহলে এম সেল বলেছে, রাইট, এম সেল। তাহলে এম সেলের জন্য এন ভ্যালু কত হয়, এন ভ্যালু হয় 3, ভালো করে দেখ, কারণ কে এল এম এন এইভাবে যায়, তাহলে এদের জন্য এন ভ্যালু কত 1 2 3 4, মাধ্যমিকই পড়েছিস বা বোর্ডের থিওরিতেও। তাহলে এন = 3 পেয়ে গেলাম এন সেলের জন্য, রাইট। এবার আমরা কি জানি, কি জানতে চেয়েছে এখানে, এখানে জানতে চেয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, রাইট। এবার কি করে আমরা ক্যালকুলেট করতে পারি ভাবতো, এর আন্ডারে আমরা যদি n = 3, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এল এর ভ্যালু n এর আন্ডারে কি হয় 0 to n-1, তাহলে 0 to n-1 হলে এর আন্ডারে এল ভ্যালু কি কি আসবে, 0 আসবে, 1 আসবে আর 2 আসবে, দ্যাট মিনস এস পি আর ডি। আর নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবসেল, এটাকে সেল যদি বলি, এল এর এই ভ্যালুগুলোই হচ্ছে তো সাবসেল, জানিসই এসপিডিএফ এগুলোকে আমরা সাবসেল বলি। এদের আন্ডারে ওই যে -l to +l ইনক্লুডিং 0 করি, ওটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে অরবিটালস। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবসেল, সেই ফর্মুলাটা কি ছিল, এগুলো সব লিখিয়েছি আমি, সেই ফর্মুলাটা হচ্ছে 2 × 2l + 1, ঠিক আছে। এস এর এল ভ্যালু যদি এখানে 0 বসাস, এস অরবিটালে 2টি ইলেকট্রন ধরে, পি এর 1 বসালে দেখবি 6টা, ডি এর 2 বসালে দেখবি 10টা ইলেকট্রন বেরিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে n = 3 এর আন্ডারে নাম্বার অফ ইলেকট্রন আমরা কি করে বার করব, এস এখানে যদি এল এর ভ্যালু আমি যদি 0 বসাই, এখানে নাম্বার অফ ইলেকট্রনস তাহলে ম্যাক্সিমাম কটা ধরছে, দুটো, এখানে কটা আসছে 6টা, এখানে কটা আসছে 10টা, ওই ফর্মুলাতে বসালাম, দিয়ে প্রত্যেকটাকে যোগ করে দিলাম। তাহলে দেখ এই মেন ফর্মুলাতে 2 × 12 + 1 একবার এস এর জন্য 0 বসাচ্ছি, 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, কারণ n = 3 এর আন্ডারে এই তিনটে এল ভ্যালুই সম্ভব, এবং ইন্ডিভিজুয়াল এল ভ্যালুগুলো বসানোর পর যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলোকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিয়ে বলছি টোটাল ইলেকট্রন আমার 18টা ধরবে। তাহলে এটাকে যদি যোগ করছি মানে সামেশন, তাহলে যোগ করছি মানে সামেশন করছি, কোন ফর্মুলাটার সামেশন করছি, কোন ফর্মুলাতে বলছি 2 × 2l + 1, এল এর কোন ভ্যালু থেকে শুরু করব, 0 ভ্যালু থেকে, দিয়ে এল এর কোন ভ্যালু অবধি যাব, বইয়ে কিভাবে লেখা আছে দেখ, এল এর কোন ভ্যালু অবধি যাব, এল এর ভ্যালু অবধি যাব 2 অবধি, রাইট। এল এর ভ্যালু 2 অবধি কেন যাচ্ছি, কারণ
কোনো একটা এন এর আন্ডারে কতগুলো এল ধরে তার ফর্মুলাটা হচ্ছে 0 to n-1 অবধি। তাহলে এল এর ভ্যালু 0 to n-1 মানে 3-1 মানে 0 to 2 অবধি যাবো, মানে l ইকুয়াল টু 2 অবধি যাবো। এটা লিখলেও হতো, তোর বইয়ে এরকম করে না লিখে মেন ফর্মুলাটাতে অপশনটা ম্যাচ করতে হবে। তো তাহলে অপশনে 2 না লিখে 3-1 লিখেছে, কারণ 0 to n-1। তাহলে অ্যান্সার এটা দেখ, 0 থেকে 3-1 মানে 2 অবধি যাবো, যেখানে নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা হচ্ছে টুয়াইস এল প্লাস 1। তাহলে একবার 0 বসাবো যেটা পাবো, 1 বসাবো যেটা পাবো, আর 2 বসাবো যেটা পাবো, এই তিনটে ভ্যালুকে যোগ করবো, সামেশন সেটাই বোঝায়। সো মেন ফর্মুলাটা হচ্ছে 0 to n-1, তাই 3-1 ভাবে লিখেছে। আশা করি বুঝতে পারছিস কথাটা, ঠিক আছে। আর নাম্বার অফ ইলেকট্রন যে 18টা ধরে কোনো একটা সেলের আন্ডারে, তাছাড়া তুই সেই নাম্বার অফ ইলেকট্রনের ফর্মুলা জানিস, টুয়াইস এন স্কোয়ার। তাহলে 2 into 3 স্কোয়ার, দ্যাট মিনস 18 ইলেকট্রনস। ছোট ক্লাসে যেটা শিখেছিলি সেটা তো হতোই, বড় ক্লাসে আমরা এসপিডি এফ এমনি করে ভাগ করে করতে শিখেছি। তাহলে 10-এর কোশ্চেনটা হলো আমাদের, রাইট। বেশ, আমরা এখানে 10-এর কোশ্চেনটা করে ফেললাম। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট হচ্ছে 12, দ্য ফ্রিকোয়েন্সি অফ এমিটেড রেডিয়েশন ফর হুইচ ইলেকট্রনিক ট্রানজিশন ইন হিলিয়াম প্লাস আয়ন উইল বি ইকুয়াল টু দ্যাট অফ দ্য ফার্স্ট লিমেন লাইন ইন হাইড্রোজেন স্পেকট্রাম। ঠিক আছে, এটা আমাদের একটু তুলনামূলক করে করতে হবে। তাহলে হিলিয়ামের জন্য বার করতে বলেছে, কার সাথে ইকুয়াল হবে বলেছে, ইকুয়াল টু দ্যাট অফ দ্য ফার্স্ট লাইন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেনের লিম্যান সিরিজে। তাহলে হাইড্রোজেনের লিম্যান সিরিজের ফার্স্ট লাইন কিরকম হবে, আমি আর ফর্মুলা লিখছি না, নিউ বার ফর হাইড্রোজেন, এখানে আর ইন্টু লিম্যান সিরিজ বলেছে মানে 1/1 স্কোয়ার, ফার্স্ট লাইন অফ লিম্যান সিরিজ বলেছে মানে 1/2 স্কোয়ার, হাইড্রোজেন বলেছে মানে 1 স্কোয়ার। এইভাবে আমরা এটাকে লিখতে পারি, ঠিক আছে। এইটা কার সাথে সমান হবে বলেছে, এটা সমান হবে বলেছে হিলিয়ামের ক্ষেত্রে, এইটাকে হিলিয়ামের কোন জাম্পটার সাথে সমান হবে বলেছে। তাহলে আর ইন্টু হিলিয়ামের কোন জাম্পটার সাথে সমান হবে জানি না, তাহলে আমার n1 আর n2 এর ভ্যালুটাই আমি জানি না, এটাই তোকে বার করতে দিয়েছে। আর এখানে কি হবে, জেড স্কোয়ার মানে হিলিয়াম হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, এটার সাথে ম্যাচ করাতে হবে, রাইট। এটার সাথে যদি ম্যাচ করাই, এই যে এই টোটাল ফরম্যাটটাকে আমি যদি ম্যাচ করিয়ে দিতে পারি, কারণ নিউ বার হাইড্রোজেনের জন্য এটা আছে, আর আর ম্যাচ করছে 1 স্কোয়ারটা জায়গায় 2 স্কোয়ার আছে, আর এটা যদি ব্যাকেটটা আমরা ম্যাচ করবো মানে ট্রায়াল এন্ড এরর করবো, এটা লিখতে পারি আর ইন্টু, আমি যদি কায়দা করবো বিষয়টাকে একটু, যেরকম করে তুই ম্যাথে করিস অনেক সময় একই জিনিস উপরে নিচে গুণ করিস, 1 স্কোয়ার মানে তো 1, তো 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার আমি যদি করে দিই তাহলে সেই 1 স্কোয়ারই থাকলো। এই 2 স্কোয়ারটাকে যদি ভিতরে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1 কি হয়ে যাবে, ভালো করে দেখ, 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 4 4 16, তাহলে আমি কি লিখতে পারি এখানে 4 স্কোয়ার লিখতে পারি, 2 into 2 আর পাওয়ার দুটো যোগ হয়ে গেল, যেটা হয় আর কি, তাই না। তো এরকম আর একটা 2 স্কোয়ার তো রয়ে গেল। তাহলে এইটাকে যদি আমি বলি 1 নম্বর ইকুয়েশন, আর এটাকে আমি যদি বলি 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 and 2 কম্পেয়ার করলে 1 and 2 আমি যদি কম্পেয়ার করি, তাহলে 1 and 2 কম্পেয়ার করলে আমি কি বলতে পারছি, আর আর ম্যাচ করছে, 2 স্কোয়ার ম্যাচ করছে, তাহলে দ্যাট মিনস n1 এর ভ্যালুটা হবে 2 অ্যান্ড n2 এর ভ্যালুটা হবে 4। তাহলে 4 to 2 এই জাম্পটা যেটা, মানে হিলিয়ামের মানে বামার সিরিজ হাইড্রোজেনের জন্য লিম্যান সিরিজের ফার্স্ট লাইনের যা আসবে, হিলিয়ামের জন্য বামার সিরিজের সেকেন্ড লাইনটা তাই আসবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে 2 আর 1 আর 2 আর 4 কোনটা হবে, এইটা হবে, 4 to 2 যেই জাম্পটা সেটা ম্যাচ করবে। আচ্ছা বেশ, হয়েছে এটা 12। 12-র পর আমরা এবার কোনটা করবো, 14 বলেছে, হোয়েন আ ইলেকট্রন জাম্পস ফ্রম ফার্স্ট অরবিট, 14 হ্যাঁ, হোয়েন আ ইলেকট্রন জাম্পস ফ্রম ফার্স্ট অরবিট টু থার্ড অরবিট ইন এ হাইড্রোজেন অ্যাটম, দেন দ্য রেডিয়াস অফ দ্য ইলেকট্রন কত টাইমে ইনক্রিজ করে। তো ডাইরেক্ট ফর্মুলার কোশ্চেন, তাই না, বেশি কিছু ঘুরিয়ে ফিরিয়ে করার দরকারই নেই। আমরা কি জানি, আর এন ইকুয়াল টু r1 ইন্টু এন স্কোয়ার বাই জেড, হাইড্রোজেনের জন্য বলেছে, তাহলে জেড এর জায়গায় 1 বসে যাবে। তাহলে আমার কোশ্চেনে কি দিয়েছে, r3 ইকুয়াল টু r1 ইন্টু 3 স্কোয়ার বাই 1, তাহলে এখান থেকে তুই কি বার করতে পারছিস যে r3 ইকুয়াল টু 9r1, তাহলে r3 এর ভ্যালুটা r1 এর 9 গুণ, তাহলে 9 ফোল্ডে ইনক্রিজ করে যাবে। তো ডাইরেক্ট কোশ্চেন। 15 কোশ্চেনটা দেখি, বলেছে and the uncertainty involved in measurement of velocity of an electron within a distance এত, তাহলে এই ডিস্টেন্সের মধ্যে আমরা মাপছি 0.41, এই যে দুটো গ্যাপটা, এই গ্যাপটার ভ্যালুটা হচ্ছে 0.1, এই ডিস্টেন্সের মধ্যে মাপছি, দ্যাট মিনস এই গ্যাপটাকেই আমি কি বলবো, দ্যাট মিনস ডেল্টা এক্স, এইভাবে বলে দিয়েছে ডেল্টা এক্স এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে মাপবো। তাহলে আনসার্টিনিটি ইনভলভ মেজারমেন্ট ইন ভেলোসিটি, ডেল ভিটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে ডেল ভি বার করতে দিয়েছে, ডেল এক্স তোকে বলে দিয়েছে, তাহলে কি করে করা যাবে, কতর কোশ্চেন, 15-র কোশ্চেন। তাহলে তোকে ডেল এক্স বলে দিয়েছে, আমি ডাইরেক্ট ফর্মুলা লিখি, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার ইকুয়াল টু h/4 পাই এম। আমরা মিনিমাম আনসার্টিনিটি দিয়ে নিউমেরিক্যাল করি,
এইচ আপন 4 পাই এম। বেশ, প্রথমবার আমি ফর্মুলাটা লিখি, গ্রেটার ইকুয়াল টু এইচ আপন 4 পাই এম। ম্যাথামেটিক্স করার সময় আমরা মিনিমাম আনসার্টিনিটি মানে ইকুয়াল টু ধরে করবো। ডেল এক্স এর ভ্যালু তোকে বলে দিয়েছে 0.1 অ্যামস্ট্রং বলেছে, রাইট? তাহলে 0.1 ইন্টু 10⁻⁻10 মিটার হয়ে গেল। ডেল ভির ভ্যালু তোকে বার করতে হবে, এটা ইকুয়াল করে দিলি, এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বসাবো, আগে নিচে লিখি 4 ইন্টু পাই হচ্ছে 3.14, ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, বসিয়ে দিলি। এখানে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড বসে গেল। সব ভ্যালু তুই বসিয়ে দিলি, এইটাকে উল্টো দিক থেকে গুণ করে দিলেই ভ্যালুটা হয়ে যাবে। এইটা এখানে করার পর একেবারে ভ্যালুটা আমি লিখে দিচ্ছি। সব করার পর আলটিমেটলি ডেল ভি এর যে ভ্যালুটা বেরিয়ে আসবে, ক্যালকুলেটর তো তোর কাছে থাকবেই, এখানে ডেটাটা পাবি, সেটাকে ভাগ করে দিবি 0.1 ইন্টু 10⁻, বা এটাকে একেবারেই আমি এখানে নিয়ে চলে আসতে পারতাম, ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, এখান থেকে ভ্যালু বেরিয়ে আসবে। এই কোশ্চেনটা করার মেন ব্যাপারটা ছিল, বাকি সবই ঠিক আছে। এই যে উইদিন আ ডিস্টেন্স 0.1 বলেছে, এইটাই যে তোর ডেল এক্স সেটা তোর বোঝা। তাহলে কোনটা পেলাম? 5.79 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। সবগুলো দেখ 5.79, মানে বেসিক্যালি কোশ্চেনটা দাঁড়িয়ে আছে তুই পাওয়ারে কোথাও ক্যালকুলেট করতে ভুল কর। বাকি এইচ এবং ই এর মাসের ভ্যালুটা কিন্তু দেওয়াই রয়েছে, কিছু যে আগে থেকে জেনে রাখতে বলেছিলাম, না জানলেও কিন্তু হয়ে যেত। বেশ, নেক্সট এই কোশ্চেনটা একটু বেশ ভালো কোশ্চেন, সোজা কোশ্চেন, কিন্তু মিস্টেক যেন না হয়ে যায়। বলছি ইফ দ্য এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ আ ফোটন বি ই অ্যান্ড পি রেসপেক্টিভলি, তাহলে দ্য ভেলোসিটি অফ দ্য লাইট ইজ, তাহলে ভেলোসিটিটাকে ই আর পি টার্মে বার করতে দিয়েছে। তাহলে ভেলোসিটিটাকে ই আর পি টার্মে বার করতে দিয়েছে, আমরা কি করে ক্যালকুলেট করতে পারি, তাই না? কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো এনার্জির সাথে ভেলোসিটির যে একটা সম্পর্ক আছে, যেহেতু ওয়েভস নিয়ে কাজ করছি, তো এনার্জির সাথে ভেলোসিটি নিয়ে কাজ করতে পারবো, এরকম কি কোনো ফর্মুলা আমরা শিখেছি? অবশ্যই শিখেছি। অবশ্যই শিখেছিস। কি শিখেছিস? না, এনার্জির জন্য তুই জানিস এইচ সি বাই ল্যামডা, তুই জানিস, ঠিক আছে, এটা তুই এনার্জি থেকে জানিস। আর বোরের ডি ব্রগলি থেকে কি জানিস? ল্যামডা ইকুয়াল টু এইচ আপন পি মানে এমভি, এটা তুই এখান থেকে জানিস। তাহলে দুটো থেকে দেখ একটা জিনিস বার করতে পারবি, এইচ বাই ল্যামডাটা দুটোতেই কমন জিনিস আছে, এইচ আর ল্যামডা দুটোতেই কমন জিনিস আছে। তাহলে এইচ আপন ল্যামডা তুই যদি এখানে ফ্রি রাখিস, তাহলে এখান থেকে কি বেরিয়ে আসছে? ই বাই সি বেরিয়ে আসবে, তাই না? আর এই ইকুয়েশনে তুই যদি এইচ আপন ল্যামডা করে দিস, সরি, এইচ আপন ল্যামডা যদি করিস, এইচ আপন ল্যামডা করলে এখান থেকে কি বেরিয়েছে দেখ, ল্যামডাটা নিচে ভাগ হলো, পিটাও দিয়ে গেল, তাহলে পি, দুটো ইকুয়েশনে এইচ আপন ল্যামডাকে তুই যদি অনুপাত করে দিস, তাহলে ই বাই সি ইকুয়াল টু পি বেরিয়ে চলে আসবে। এবং বিষয়টা তাই, তাহলে লাইটের স্পিড বার করতে দিয়েছে, তাহলে সি ইকুয়াল টু বা লাইটের ভেলোসিটি ই বাই পি আসবে। এইটুকুই একটা সামান্য জিনিস, তাহলে ভেলোসিটি অফ দ্য লাইট আমার ই বাই পি, অপশন বি ইজ কারেক্ট। এইটুকুই কোশ্চেন, আর কিচ্ছু না। এবার আসছে 18 কোশ্চেন কি বলেছে? ইফ দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন রিভলভিং ইন দ্য সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম বি E2, দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন রিভলভিং ইন দ্য থার্ড বোর অরবিট অফ হিলিয়াম 2+ এর জন্য কি হবে? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবো? এরকম টাইপের কোশ্চেন এবছরে WBJE তেও পড়েছিল, ঠিক আছে। প্রথমটা তোর কাছে নিড হচ্ছে, প্রথম ইকুয়েশনটা চাইছে তুমি E1 এর সাথে E1 এর ভ্যালুটাকে E2 টার্মে বার করো। দেখ ভ্যালুটা দেখ, E2 টার্মে অ্যান্সার দিয়েছে। তাহলে এনার্জি রিভলভিং দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন যদি E2 হয়, তাহলে হিলিয়ামের থার্ড বোর অরবিটে যে ইলেকট্রনটা রিভলভ করছে তার এনার্জিটা E2 টার্মে বার করো। এবার দেখ, প্রথমটার ক্ষেত্রে এরকম টাইপের কোশ্চেন এবছরে WBJE তেও ছিল, ক্লাসে যখন করেছি তখনও করতে পারবি। তাহলে E2 অফ হাইড্রোজেন, আগে মেন ফর্মুলাটার জন্য একটা কথা ক্লাসে বলেছি, আমি আবার বলছি, En ইকুয়াল টু E1 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই যে ফর্মুলাটাতে এই যে E1টা বসছে অলওয়েজ হাইড্রোজেনের জন্য বসে। তুই এইদিকে ENটা যেটা রয়েছে সেটা হাইড্রোজেনের অন্য রেডিয়াস বার কর, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম যার জন্যই বার কর না কেন, En ইকুয়াল টু E1 যেটা, সেটা অলওয়েজ হাইড্রোজেনের জন্য। তাহলে E2 অফ হাইড্রোজেন তুই যখন বার করছিস, তাহলে এখানে E1 অফ হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার এই টার্মে বসছে, 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার টার্মে বসছে তো। আর তুই যখনই সেম জিনিসটা E3 অফ হিলিয়াম প্লাসের জন্য বার করতে দিয়েছে, E3 অফ হিলিয়াম প্লাসের জন্য তুই যখন করবি, তাহলে এখানেও একটা E1 অফ হাইড্রোজেন লাগবে, যারই জন্য করি না কেন E1টা অলওয়েজ হাইড্রোজেনের। জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তাহলে E1 দিয়ে বেরোচ্ছে, তাহলে E1 এর জায়গাতে E2, এবং E1 আর E2 আমি এখানে একটা সম্পর্ক জানি, তাহলে E1 অফ হাইড্রোজেন ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখ কি লিখতে পারবো, 2 স্কোয়ার মানে 4, 4 E2 অফ হাইড্রোজেন আমি এটা লিখতে পারবো।
E2 আর হাইড্রোজেন লেখার দরকার নেই, কারণ E1 এর জায়গায় E2 টার্মে লিখছি, তাহলে E2টাই হাইড্রোজেনের জন্য বলেছে, তাহলে E2 লিখলাম। 4E2 ইন্টু এখানে কি হবে 2 স্কোয়ার 4 ইন্টু 3 স্কোয়ার 9 4 4 16, তাহলে 16/9 E2। E3 অফ হিলিয়াম প্লাসের বোর অরবিটটা হাইড্রোজেনের E2 টার্মে বলে 16/9 E2। অপশন ডি ইজ কারেক্ট। এরকম টাইপের কোশ্চেন এবছরে WBJEতেই পড়েছিল। আচ্ছা, এবার 19। When an electron drops from higher energy state n to the ground state in an atom, the maximum number of spectral line that can be obtained. এটা ভালো কোশ্চেন। যেমন এটার আমি তোকে এটা বোঝানোর জন্য আমি কি বোঝাতে পারি, ধর এক্সাম্পল হিসেবে দিচ্ছি, হ্যাঁ 19-এর, তারপর আমি ফর্মুলাটা লিখিয়ে দেবো। তাহলে ধর এরকম করে বলছি, দুই তিন চার পাঁচ, হ্যাঁ ধর এটা সেকেন্ড বোর অরবিট, থার্ড, ফোর্থ, ফিফথ। আমি বললাম ইলেকট্রনটা 5 থেকে 2-এ জাম্প করে এলে কতগুলো আলাদা আলাদা ভাবে, মানে কতগুলো স্পেকট্রাল লাইন হতে পারে, কতগুলো হতে পারে। সে প্রথমে 5 থেকে 4-এ আসতে পারে, 4 থেকে 3-এ আসতে পারে, 3 থেকে 2-এ আসতে পারে, তাহলে এখানে 3 ধরনের এলো। সেকেন্ড টাইপে কি হতে পারে, সে 5 থেকে 4-এ আসতে পারে, যেটা কমন লাইন সেটাকে আমি ধরছি না, 5 থেকে 4-এ এলো, এটা আগেও ছিল এখানেও ছিল কমন লাইন, তাই আমি গ্রিন দিলাম। যেগুলো অরিজিনাল লাইন আলাদা আলাদা পাবো সেটা বলছি। 4 থেকে 2 এসে ডাইরেক্ট নেমে চলে আসতে পারে। আর কি করতে পারে ওই ইলেকট্রনটা আবার একটা নতুন লাইন এরকম হতে পারে যে ও 5 থেকে 4-এ এলো না, 5 থেকে 3-এ টোটালটা এলো, দিয়ে তারপর ওর মনে হলো যে 3 থেকে 2-এ নামবে। 3 থেকে 2 আমি আগে এখানে একবার নিয়ে ফেলেছি, তাই এগুলোকে আমি নাম্বারে কাউন্ট করবো না, বোঝানোর জন্য বলছি যে তারপরে 3 থেকে 2-এ নেমে এলো, কমন লাইনগুলো কেটে দিলাম। আর কি হতে পারে, তাহলে 1 2 3 4 5টা পেলাম। আর একটা কি হতে পারে যেটা মেন, সেটাই নিয়ে নিই প্রথমে, যে ও একেবারে 5 থেকে 2-এ ডাইরেক্ট জাম্প করতে পারে, তাহলে 1 2 3 4 5 6টা আলাদা আলাদা লাইন পেলি। এই যে নাম্বার অফ স্পেকট্রাল লাইনে তুই যদি ফর্মুলাটা ইউজ করিস, নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স, এটা তুই পরীক্ষা হলে তো এখানে অল্প দিয়েছিলাম বলে করে দেখতে পেলি, যখন 15টা 16 15টা 20টা এরকম করে অ্যান্সার আসবে 10টা, তখন তোর করে করে দেখার টাইম হবে না, তখন তোর মেন ফর্মুলাটা হচ্ছে n2 - n1 n2 - n1 + 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে তোর মেন ফর্মুলা। এই পার্টিকুলার কোশ্চেনে বলেছে ড্রপস ফ্রম হায়ার এনার্জি স্টেট n থেকে গ্রাউন্ড স্টেটে নেমে এসছে, গ্রাউন্ড স্টেট মানে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে হায়ার এনার্জি স্টেট যেটা n2, তাহলে এই পার্টিকুলার 19-এর কোশ্চেনটা বলেছে n2 এর জায়গাতে তুমি n বসাও, দ্যাট মিনস হায়ার এনার্জি স্টেটকে n বলো আর n1 এর জায়গায় 1 বসাও, তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইনের ফর্মুলাটা সেই মোমেন্টে কি হয়ে যাচ্ছে, সেই মোমেন্টে হয়ে যাচ্ছে n2 এর জায়গায় n - 1, এখানে n ইনটু হয়ে যাবে, কারণ দেখ 1 বসাবো কেটে যাবে, আর n2 এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা n × n - 1 ডিভাইডেড বাই 2, n × n - 1 ডিভাইডেড বাই 2, এটা তার ফর্মুলা হয়ে যাবে। সেম ওয়েতে আমি যদি 28 নম্বর কোশ্চেনের দিকে চলে যাই পরের পেজে, দ্য নাম্বার অফ স্পেকট্রাল লাইন দ্যাট উইল অ্যাপিয়ার হোয়েন দ্য ইলেকট্রন জাম্পস ফ্রম 7th অরবিট টু দ্য 2nd অরবিট, এটার ক্ষেত্রে কি হবে, 7 থেকে 2-এ যদি নেমে আসে, তাহলে 28-এর কোশ্চেনটাও আমি এখানে করে দিই, তো 28-এর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, এই টোটাল জিনিসটাকে আমি একটু সাইড করে দিই। তা 28-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে, n2 এর ভ্যালুটা দেখ, n2 এর ভ্যালুটা বলেছে 7, n1 এর ভ্যালুটা বলেছে 2, তাহলে তুই তো বারবার করে করে দেখার সময় নেই, তাহলে কি হবে 7 - 2 ইন্টু 7 - 2 + 1 ডিভাইডেড বাই 2, তাহলে 7 - 2 হচ্ছে 5 ইন্টু 7 - 2 5 প্লাস এটা 6 ডিভাইডেড বাই 2 হবে, তাহলে 2 দিয়ে কাটলে 3, তাহলে এখান থেকে কতগুলো লাইন বেরিয়ে আসবে, 5 3 15টা লাইন বেরিয়ে আসবে, এতগুলো তো পরীক্ষা হলে করে করে দেখার তো টাইম হবে না, তাহলে 5 3 15, তাহলে এরকম টাইপের স্পেকট্রাল লাইনের কোশ্চেনও কিন্তু তোর হতে পারে। আচ্ছা, এখানে কোনটা হবে, এরপরে 21-এরটা, হ্যাঁ 21-এর এই কোশ্চেনটা, ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা তোকে ট্রায়াল অ্যান্ড এরর করে, ট্রায়াল এরর না তো করে করে দেখতে হবে যে নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোইং ট্রানজিশন হাইড্রোজেনের ইনভলভ ম্যাক্সিমাম এনার্জি, কোথায় ম্যাক্সিমাম এনার্জি অ্যাবজর্পশন করবে, তোকে কিন্তু এই প্রতিটা মানে 3 থেকে 4 কত ভ্যালু হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন বার করতে হবে, 2 থেকে 5-এর মধ্যে কতটা হয় তোকে সেটা বার করতে হবে, 5 থেকে এটা থেকে কত হয়, এটা থেকে কত হয়, সবগুলো তোকে বার করতে হবে। তবে এই বিষয়ে আমি তোকে একটা ট্রিক বলে দিই, তোকে ভ্যালুগুলো বসে বসে দেখতে হবে, হ্যাঁ তবে তোকে আমি একটা ট্রিক বলে দিই, দেখ ফর্মুলাগুলো আমি আরেকবারের জন্য লিখি, যে আমরা জানি নিউ বার মানে হচ্ছে 1/λ, আর আমরা জানি এনার্জি ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এটাকে আমি লিখতে পারি hc নিউ বার, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বার, তাহলে নিউ বারের জন্য যে ফর্মুলাটা জানিস, নিউ বার ইকুয়াল টু r × 1/n1² - n2² × z², যেহেতু এটা হাইড্রোজেনের জন্য বলেছে আশা করি, তাহলে z² তো কিছু দরকার পড়ছে না, তাহলে 3 to 2 জাম্প, তাহলে দেখবি যেখানে নিউ বারটা সব থেকে বেশি, তাহলে সেখানে এনার্জি অ্যাবজর্পশনটা সব থেকে বেশি হবে, কারণ এনার্জি আর নিউ বার ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে।
তাহলে তাই যদি হয় তাহলে 3 to 4 এই জাম্পগুলোর মধ্যে যেখানে নিউ বারের ভ্যালুটা সব থেকে বেশি আসবে সেখানে এনার্জি অ্যাবজর্পশনটাও বেশি হবে। তাহলে প্রতিটা ভ্যালু বসিয়ে বসিয়ে তাকে আলাদা আলাদা নিউ বারের ভ্যালুটা বার করতে হবে। আমি সেটা একই কোশ্চেন আমি আর আলাদা করে বার করে প্রতিটার জন্য দেখাচ্ছি না, টাইম নষ্ট করা হবে। এটা প্র্যাকটিস করে নিবি, n1 এর জায়গায় 3 বসাবি, n2 এর জায়গায় 4 বসাবি, দিয়ে প্রতি ক্ষেত্রে নিউ বারের ভ্যালুটা বার করবি। যেখানে নিউ বারের ভ্যালু সব থেকে বেশি সেখানে এনার্জি অ্যাবজর্পশনের সব থেকে বেশি, কারণ এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বার। ঠিক আছে, এটা করে দেখে নিবি। নেক্সট এখানে আর সেম টাইপেরই কোশ্চেন, এই পেজের 27 নম্বরের কোশ্চেনটা যদি দেখি, তো বলছি ইন টু ডিফারেন্ট হাইড্রোজেন অ্যাটম H and Hb ইলেকট্রনস আর রিভলভিং in an orbit of r and 4r respectively. The ratio of the times required for one complete revolution by the electrons in the respective atom is, কতটা লাগবে? ঠিক আছে, এটা তোকে এখান থেকে বার করতে হবে। দেখ টাইম পিরিয়ড, আমি যদি তোকে প্রথমে ভেলোসিটির কথাটা বলি, হ্যাঁ ভেলোসিটি মানে কি, dx dt তুই শিখেছিস, তাহলে টাইম চেঞ্জ, তাহলে কতটা সে ডিস্টেন্স যাচ্ছে, আমি যদি লিখি কতটা ডিস্টেন্স যাচ্ছে, এক্স এর কিছু একটা ভ্যালু ধর 5 কিলোমিটার পার আওয়ার, আমি যদি বলি 5 কিলোমিটার পার আওয়ার মানে সে 5 কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টায়, তাহলে এক্স কিলোমিটার সে যাচ্ছে লেটস সে টি ঘন্টায় বা টি টাইমে এক্স ইউনিট যাচ্ছে, তাহলে এক্স ইউনিট ডিস্টেন্সে ট্রাভেল করছে টি টাইমে। ঠিক আছে, এবার টি ইউনিট টাইমে, সেই ইউনিটটা কিছু নিচ্ছি সেটার উপর, তাহলে কতটা টাইম লাগছে সেই টাইম পিরিয়ডটা আমরা কি করে বার করতে পারবো, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে ডিভাইডেড বাই তার ভেলোসিটি দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ওই টাইমে সে কতটা ডিস্টেন্স ওই টাইমে ওই সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করতে, এক্স ডিস্টেন্স ট্রাভেল করতে ভি ভেলোসিটিতে কত টাইম লাগবে আমরা সেটা বার করতে পারি, এখান থেকে বার করে নিলাম, এই জিনিসটা আমরা ইউজ করবো। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন এ যে রয়েছে সে যে সার্কামফারেন্সটা ঘুরছে, তাহলে সি এ আমরা জানি 2πr, তাহলে এ হাইড্রোজেনটার জন্য যে ইলেকট্রনটা আর রেডিয়াসের সার্কুলার পাথে রয়েছে তার জন্য তাকে 2πr ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, আর বি হাইড্রোজেনটা যে ইলেকট্রনটা 4r ডিস্টেন্সের মানে 4r রেডিয়াসের অরবিটালে রয়েছে তার জন্য 2π ইন্টু 4r মানে 8πr যেতে হচ্ছে, রাইট। তাহলে এর জন্য যদি আমি টাইম পিরিয়ডের কথাটাকে আমি যদি বলি TA বা T1:T2 বলেছে কি, বা TA বললেও হবে, দ্য রেশিও অফ দ্য টাইম, তাহলে TA যদি বলি তাহলে TA ইকুয়াল টু আমরা বলতে পারবো CA ডিভাইডেড বাই VA, আগের থেকে TA ইকুয়াল টু CA, CAটাই হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, ওটাই 2πr, আর TB ইকুয়াল টু আমরা কি বলতে পারবো CB ডিভাইডেড বাই VB, এই কথাটা আমরা এখান থেকে বলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস। এবার কি দেখ, এবার হচ্ছে এই কথাটা আমরা ইউজ করব। এবার ব্যাপারটা হচ্ছে ভেলোসিটি, যদি কোনো অরবিটার ভেলোসিটির কথা বলি, ভেলোসিটি রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, রেডিয়াস যত কমবে ভেলোসিটি তত বাড়বে। কেন ভেলোসিটি তত বাড়বে, তার কারণটা হচ্ছে ইলেকট্রনটা যত নিউক্লিয়াসের কাছাকাছি আসছে নিউক্লিয়াসের পুল বাড়ছে, ঠিক আছে, ভিতরের দিকে ওকে জোরে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটাকে কাউন্টার করার জন্য ওকে তত জোরে ঘুরতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে বাড়ানোর জন্য, কারণ সেন্ট্রিপিটালটা বাড়ছে। তো এটা তাহলে যেটা দেখতে পাওয়া যাবে যে ভি উল্টো সম্পর্ক, VA ডিভাইডেড বাই VB ইকুয়াল টু হবে √RA বাই RB। ঠিক আছে, দ্যাট মিনস 4R বাই R, এখান থেকে বেরিয়ে আসবে 2/1, তাহলে VA আর VB এর অনুপাতটা আমরা জানি। তাহলে এখন যদি আমি TA ডিভাইডেড বাই TB যদি করি, TA ডিভাইডেড বাই TB করলে CA ডিভাইডেড বাই VA, CB ডিভাইডেড বাই VB। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যাবে এটা হচ্ছে 2πr, এটা হচ্ছে 8πr, VB বাই VA হয়ে উল্টো দিক থেকে উঠে আসবে, তাই না, বুঝতে পারছি কথাটা। VBটা উপরে যাবে, VAটা নিচে আসবে, ওটা VA বাই VB যদি জানি 2/1, তাহলে VB বাই VAটা কি হয়ে যাবে, VB বাই VA হয়ে উঠে আসছে। তো দেখ এটা VBটা উপরে যাবে, VAটা নিচে আসবে, তাহলে VB বাই VAটা কি হয়ে যাবে, এটা 2/1, তাহলে এটা 1/2 বসবে এই জায়গাটায়, তাহলে এখানটায় বসবে 1/2, তাহলে এটা দিয়ে এটা কাটবে, πr দিয়ে টোটাল πr আমার কেটে গেল, তাহলে বেরিয়ে থাকলো 1/8 মানে 1:8, 1:8 ইজ ইউর অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, 28 তো হয়ে গেছে। 31, দ্য রেশিও অফ এনার্জিস অফ দ্য ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট মানে n = 1, বারবার বলছি, দ্য রেশিও অফ দ্য এনার্জি অফ দ্য হাইড্রোজেন ইন দ্য গ্রাউন্ড স্টেট, হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জি দ্যাট অফ দ্য বেরিলিয়াম 3+ এর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n এর ভ্যালুটা বলেছে বেসিক্যালি 2। ঠিক আছে, কারণ 1 থেকে 2 এ জাম্প করছে, দ্যাট ইজ ইউর ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেটে কি হবে, তাহলে সেটা বার করি। E1 অফ হাইড্রোজেনের সাথে E2 অফ বেরিলিয়াম বার করতে দিয়েছে, তাহলে 31, E2
অফ বেরিলিয়াম 3+, কারণ ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ বেরিলিয়াম হচ্ছে E2, সেখানে বার করতে গেলে E1 এইদিকে অলওয়েজ হাইড্রোজেন বসবে, ইন্টু Z²/n², তাহলে বেরিলিয়াম 4²/2² হলো। তাহলে রেশিও বার করতে দিয়েছে, E1 এর সাথে এটার তলায় এটাকে আগে লিখে তো নি, E2/E1 আমি যদি লিখে নিই, এটা হাইড্রোজেনের জন্য, এটা অলওয়েজ, এটা অবশ্যই বেরিলিয়াম 3+ এর জন্যই বার করছি। তাহলে এখান থেকে পাবো 2²/4², তাহলে 16/4, মানে বেসিক্যালি 4, কিন্তু রেশিওটা বার করতে দিয়েছে E1 অফ হাইড্রোজেন ইস টু, মানে উল্টোটা নয়, এইটা বার করতে দিয়েছে এটা। তাহলে এখান থেকে বেরিয়ে চলে আসবে কত, এটা দিয়ে এটা করলে 4 আসবে, তাহলে এটা আসবে 1/4, মানে 1:4, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা হবে 1:4, 4:1 নয় কিন্তু 1:4। 32, the how many electrons of the element potassium have n = 4 আর l = 0? তাহলে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, কত, 32 এর কোশ্চেন। 32, পটাশিয়াম 19 বলে দিয়েছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3p6, দেন 4s1। তাহলে এই 4s1 এর ইলেকট্রনটার জন্যই n = 4 পাবো, এই ইলেকট্রনটার জন্যই n = 4 পাবো, l = 0 পাবো। এখানে একটা ইলেকট্রনই আছে 4s এ, তাহলে কত অ্যান্সার হবে, 1 অ্যান্সার হবে, ঠিক আছে, সিম্পল। বেশ, নেক্সট 32 হলো। এবার আমাদের 33 এর কোশ্চেনটা বেশ মজাদার কোশ্চেন, কঠিন কোশ্চেন না, খুব সিম্পল কোশ্চেন। বলছে টোটাল নাম্বার অফ অরবিটাল প্রেজেন্ট ইন nth অরবিট উইল বি। এটা সেই আমাদের ক্লাস 10 এর কনসেপ্টে যেটা পড়েছিলাম না, ওই সবই ইউজ করতে হবে। কতর কোশ্চেন এটা, 33 যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি n হয়, আমরা কি পড়েছিলাম, ছোট থেকে পড়ে আসছি, দেখ নাম্বার অফ ইলেকট্রনসের ফর্মুলা পড়ে আসছি 2n²। আমরা জানি যতগুলো অরবিটাল তার থেকে ডবল ইলেকট্রন, ছোট থেকে জানি। আর ছোট ক্লাসে এটা পড়ে আসছি নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে কোনো একটা পার্টিকুলার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2n²। তো 2n² যদি ইলেকট্রন হয়, তাহলে নাম্বার অফ অরবিটালস কি হবে, যতগুলো ইলেকট্রন তার অর্ধেক অরবিটাল। সেই কনসেপ্টটা আমরা যদি এখানে কাজে লাগাই, তাহলে নাম্বার অফ অরবিটালস হবে n²। এবার এখানে ফর্মুলা থেকে গুণ করে দেখতে হবে কোনটা গুণ করলে শুধুমাত্র n² দিচ্ছে, ঠিক আছে। প্রতিটা অপশনকে ট্রাই করে করে গুণ করে করে দেখতে হবে কোন অপশনটা তোকে n² ওখান থেকে বার করে দিচ্ছে। তাহলে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেটটা খুলি, +1 -1 কেটে শুধু 2n পড়ে থাকবে, তাহলে n/2 × 2n করলে এখান থেকে n² বেরিয়ে আসছে। দ্যাট মিনস এটা কোন অপশনে রয়েছে, এই অপশনটা, তাহলে অপশন বি ইজ কারেক্ট। যেখানে ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে কোথায় গিয়ে অপশনটা তোর ম্যাচ খাচ্ছে, এটাই হচ্ছে কাজ। তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এইদিকে আর তেমন কিছু নেই, হাফ কোশ্চেন করা হয়ে গেল, 20টা, মোটামুটি 20টা কোশ্চেন এখানে করা হয়ে গেছে, 20টা বা 20টার বেশি। আইসোস্টিয়ারের কথাটাই আসছে, আগে 40টা করে নিই। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেট, হুইচ ওয়ান is the set of possible quantum numbers that describe the highest energy electron in neon when the atom is in its first excited state? তাহলে নিয়নের আগে কনফিগারেশনটা লিখি, হ্যাঁ, পরে পেজে যাই। 40 কোশ্চেন হচ্ছে, তারপরে 39 করছি। তাহলে 40 কোশ্চেনে নিয়নের অ্যাটমিক নাম্বার 10, দ্যাট মিনস 1s2, 2s2, 2p6। এবার ফার্স্ট এক্সাইটেড স্টেট হবে, দ্যাট মিনস 2pর যে তিনটে অরবিটাল, 2pর পর কে আছে 3s, তাহলে 2pতে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনের মধ্যে কোনো একটা ইলেকট্রন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি 3s এ জাম্প করবে। তাহলে 2pর একটা ইলেকট্রন যদি 3s এ জাম্প করে যায়, 2p থেকে ইলেকট্রন যদি 3s এ জাম্প করে যায়, তাহলে এক্সাইটেড নিয়ন তার ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2, 2s2, 2pর একটা পালিয়েছে, তাহলে 2p5 পালিয়ে গেছে কোথায় 3s এ, তাহলে 3s এ পালিয়েছে। তাহলে এই এক্সাইটেড স্টেটের যে ইলেকট্রনিক লাস্টের যে ভ্যালেন্স সেল, পসিবল কোয়ান্টাম নাম্বার হাইয়েস্ট এনার্জি ইলেকট্রন, তাহলে এই 3s এর ইলেকট্রনটাই এখন হাইয়েস্ট এনার্জি, কারণ এটারই কোয়ান্টাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা সব থেকে বেশি, এটাই আউটার মোস্ট, তাহলে এটাই হচ্ছে হাইয়েস্ট এনার্জি। তাহলে এই হাইয়েস্ট এনার্জির n = কত 3, এর l ভ্যালু কত 0, আচ্ছা এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু কত 0, এর স্পিনের ভ্যালু কত +½ তাহলে 300½ তাহলে 300½ +½ বা -½ হতে পারে, +½ নিলাম, তাহলে 300½ এটাও হয়ে গেল। এবার বলছে আইসোস্টিয়ার্স কাদের বলে, যেসব সিস্টেমের বা মলিকিউলের নাম্বার অফ ইলেকট্রনটা সমান এবং নাম্বার অফ অ্যাটমসও সমান। তাহলে এটা কোন অপশন হবে, আমার অপশনটা আমি আগে থেকে ট্রাই করে রেখে দিয়েছি, তাই আমি ডাইরেক্ট বলছি, দেখ চেক করে দেখ, CO2 আর N2O, ভালো করে দেখ। 39 CO2 আর N2O তে নাম্বার অফ অ্যাটম তো সমান, দেখতেই পাচ্ছিস, তিনটে করে, একটা কার্বন, দুটো অক্সিজেন, তিনটে অ্যাটম, দুটো নাইট্রোজেন, একটা অক্সিজেন, তিনটে অ্যাটম। এবার ক্যালকুলেশনটা হচ্ছে কার্বনের নাম্বার অফ ইলেকট্রন কটা 6টা, আর দুটো অক্সিজেনের কটা 8 × 2, আর এখানে কত 7 × 2 প্লাস অক্সিজেনের কটা 8টা, দুটোকে যোগ করে দেখ, 8 2 16 + 6 কত হয় 22, 7 2 14 আর 8 কত হয় 22। তাহলে নাম্বার অফ অ্যাটম সমান, নাম্বার অফ ইলেকট্রন সমান ওভারঅল, তাহলে সেটাকে আমরা বলবো আইসোস্টিয়ার্স, ঠিক আছে। আইসোমার, আইসোবার, আইসোডাইফোর্স, এই জিনিসগুলো একবার দেখে নিবি, আমি তোকে একবার দেখিয়ে দিই, একটু দাঁড়া, আমি নোটটা একবার বার করে নিই, ঠিক আছে, আমি নোটটা একবার বার করে নিই, দেখা।
দেখ এটা ভালো করে, অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার এগুলো আগেই বলেছি। আইসোটোপ কাকে বলে, আইসোটোপ ভালো করে বলেছি। এছাড়া আইসো বার দেখে নিবি, যেমন আইসো বার মানে যাদের মাস নাম্বারটা সেম। দেখ আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম সবারই মাস নাম্বার 40, কিন্তু ভিতরে কিন্তু প্রোটন নাম্বারটা ডিফারেন্ট, তবেই তো আলাদা আলাদা হয়েছে। ডেফিনেশনটা দেখে নিবি। এরপরে আইসোটোন দেখে নে, লেখা রয়েছে ডেফিনেশন, এনি অফ two or more species of atom or nuclei that have the same number of neutrons but different number of protons। ঠিক আছে, সেম নাম্বার অফ নিউট্রনস। আগেরটা দেখ, আইসোবারের সাথে আইসোটোনের তফাৎটা দেখ, আইসোবারে মাস নাম্বারটা সেম হতেই হবে, আইসোটোনে কিন্তু মাস নাম্বারটা সেম নয়। কোনটা সেম? নিউট্রনের নাম্বারটা সেম। দেন আইসোস্টিয়ার্স, আইসোস্টিয়ার্স তো আজকে এক্ষুনি করলাম, এনি অফ আ গ্রুপ অফ মলিকুলার আয়ন দ্যাট হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাটমস and have same chemical or physical similarities। NO2 minus O3 minus is your isosটিয়ার্স, কারণ এদের নাম্বার অফ অ্যাটমও 3 এবং নাম্বার অফ ইলেকট্রনসও 24। এক্ষুনি বললাম নাম্বার অফ অ্যাটম সেম থাকতে হবে, নাম্বার অফ ইলেকট্রন 22 22 দেখলে।